প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম স্থির তড়িৎ। আমরা এই অধ্যায় দেখার জন্য প্রথমেই যেটা দেখব যে আধান কি। মৌলিক পদার্থের মৌলিক এবং বৈশিষ্ট্যপূর্ণ যে ধর্ম তাকেই আধান বলে। আমরা এখানে যখনই একটা পরমাণু দেখি, এই পরমাণুর এইটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, কক্ষপথে থাকে ইলেকট্রন। একটা পরমাণুর নিরপেক্ষ অবস্থায় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার সমান। এই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কক্ষপথের ইলেকট্রন সংখ্যার যদি পার্থক্য সৃষ্টি হয়, তখনই ওই পরমাণুটা আধানগ্রস্ত হয় বা চার্জিত হয়। আমরা এরকম যে কোনো একটা পরমাণু দেখে নেই। যেমন আমরা যেটা জানি, সোডিয়াম। এই সোডিয়ামের যে নিউক্লিয়াস, এখানে আছে 11টা প্রোটন, আর এর যে কক্ষপথ আছে, এই কক্ষপথে আছে 11টা ইলেকট্রন। এই যে কক্ষপথের 11টা ইলেকট্রন আছে, এই 11টা ইলেকট্রনের যে কোনো একটি যদি এই 11টা ইলেকট্রনের যে কোনো একটি যদি এই কক্ষপথ থেকে মুক্ত হয়ে যায়, তখন এই সোডিয়াম চার্জিত হবে বা আধানগ্রস্ত হবে। যেহেতু এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যাচ্ছে, তখন এখানে প্রোটনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই প্রোটনের চার্জকে আমরা বলে থাকি ধনাত্মক, ইলেকট্রনের চার্জকে বলে থাকি আমরা ঋণাত্মক। তাহলে ইলেকট্রনের সংখ্যা কমছে, প্রোটনের সংখ্যা বাড়ছে। এই পরমাণুটা তখন চার্জিত হবে যে আধানে, সেটা হবে ধনাত্মক, অর্থাৎ আমরা এটা বলবো কিউ। আমরা যদি আরেকটা পরমাণু দেখি, যে পরমাণুটার একটা ইলেকট্রন সে বাহির থেকে নিয়ে এই কক্ষপথে স্থাপন করছে, তখন ওই পরমাণুটার যে চার্জ হবে সেটা হবে ঋণাত্মক এবং এটা হবে মাইনাস কিউ। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, একটা পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সৃষ্টি হলেই কেবল আধানগ্রস্ত হবে। আর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদি সমান না হয়, সেই অবস্থাটা বোঝানোর জন্য আমরা এখানে এটাকে বলছি ধনাত্মক চার্জ। এর ইলেকট্রন বাহিরে বের হয়ে গেছে, এটাকে বলতেছি ঋণাত্মক চার্জ। এই ইলেকট্রন বাহির থেকে কক্ষপথে এসে যুক্ত হয়েছে। এই আধান যেটা, এই আধানের যে প্রভাব তাকে বলা হয় তড়িৎ। এই আধানের যে প্রভাব, এটাকে বলা হয় তড়িৎ। এই আধানটা যখন আমরা ভাগ করব, এই আধানকে দুইটা ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে স্থির আধান
আর একটা হচ্ছে গতিশীল আধান। এই স্থির আধানের প্রভাবকে বলা হয় স্থির তড়িৎ। গতিশীল আধানের প্রভাবকে বলা হয় চলতড়িৎ। আমরা তাহলে দেখলাম যে একটা মৌলিক পদার্থের মৌলিক এবং বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম হচ্ছে আধান, আর এই আধানের প্রভাব হচ্ছে তড়িৎ। স্থির আধানের প্রভাবকে স্থির তড়িৎ, গতিশীল আধানের প্রভাবকে আমরা বলছি চলতড়িৎ। এই স্থির আধানের প্রভাব নিয়ে এই অধ্যায়ে আলোচনা হবে বলেই এই অধ্যায়ের নাম স্থির তড়িৎ, ইংরেজিতে বলা হয় স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। তাহলে আমরা এই অধ্যায়ে যেটা দেখব স্থির আধানের প্রভাব। আমরা শুরুতেই যেটা দেখে নেব যে এটা একটা চার্জ বা আধান। এই চার্জের যে অঞ্চল জুড়ে প্রভাব বিদ্যমান থাকবে তাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। এই আধানের যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে তাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে যদি অন্য আরেকটা চার্জ আমরা স্থাপন করি, ওই চার্জটা একটা বল অনুভব করবে। এই যে চার্জটা স্থাপন করব সেই চার্জটাকে বলা হয় পরোক্ষ আধান বা টেস্টিং চার্জ। তাহলে এটা হচ্ছে মূল চার্জ আর এটা হচ্ছে টেস্টিং চার্জ বা পরোক্ষ আধান। এইটার তড়িৎ ক্ষেত্রে এইটা স্থাপন করা হয়েছে। এই টেস্টিং চার্জ বা পরোক্ষ আধানটা সবসময় মূল চার্জ থেকে খুব ছোট হবে এবং এর প্রভাবটা মূল চার্জের থেকে খুব কম হবে। এই মূল চার্জের ক্ষেত্রে যখন একটা টেস্টিং চার্জ আমরা স্থাপন করব তখন এখানে একটা বল ক্রিয়াশীল হবে। এই বলটার ধারণা দেন বিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব এবং এটাকে আমরা বলে থাকি কুলম্বের সূত্র। আমরা এই দুইটা চার্জের মধ্যকার ক্রিয়াশীল বলটা কি আমরা এটা একটু দেখে নিই। যদি চার্জ দুইটা পরস্পর r দূরত্বে থাকে এবং এই চার্জ দুইটার শর্ত এরকম হয় তখনই কেবল কুলম্বের সূত্র প্রযোজ্য হবে, যখন এই আধান দুইটা বিন্দু আধান, মানে খুব ক্ষুদ্র আধান। এই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী মাধ্যম। এই তিনটা জিনিসের উপরেই ভিত্তি করে বিজ্ঞানী কুলম্ব তার তড়িৎ বল সম্পর্কিত সূত্রটা দেন। এনার সূত্রটার প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, আধানদ্বয়ের পরিমাণ যদি কিউ কিউ নট হয়, তাহলে বলের পরিমাণটা হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা যদি এইটাকে একসঙ্গে লিখি তাহলে এটা এখানে এই সি কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এই সি এর মান
যদি শূন্য মাধ্যমে আমরা নিই তাহলে সি এর মান এখানে 1/4 এপসিলন নট ইকুয়াল টু সি। এই এপসিলন নটকে আমরা বলতেছি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমে এই ধ্রুবকের মানও নির্দিষ্ট। (8.854 গুণন 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। আমরা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র অনুযায়ী দুইটা আধান r দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের এইটা পাইলাম মান। এই মানটা যেটা এইটা দিয়ে আমরা বের করতে পারবো। এখানে মনে রাখতে হবে যেটা যে এটা একটা তড়িৎ বল, এই বলটা একটা ভেক্টর রাশি, এর মান আছে, দিক আছে। আমরা যদি দুইটা আধান থাকে এই দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান পাবো এটা দিয়ে। আর যদি তার দিক নির্ণয় করতে চাই সেটা কিভাবে করতে হয় এটাও আমরা দেখব। আমরা তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণটা আমরা দেখলাম। এই শূন্য মাধ্যমের বলটাকে আমরা অনেক সময় এফ নট দিয়েও প্রকাশ করে থাকি। যদি মাধ্যমটা শূন্য না হয় তখন এই এপসিলন নট যেটা এইটা না হয়ে মাধ্যমের ভেদনযোগ্যতা হবে। এই মাধ্যমের ভেদনযোগ্যতা হলে তখন এই বলটা হবে এখানে এপসিলন হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। আমরা এই যে বলের পরিমাণটা দেখলাম, এই বলের পরিমাণটার পরে যদি আমরা এর দিকটা বলি, এই আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বলটা ক্রিয়া করবে। এই বলটা আমরা যদি এটাকে টেস্টিং চার্জ বলি, এটাকে যদি মূল চার্জ বলি, এইটা ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, এইটা বলটা ক্রিয়া করবে বাহিরের দিকে অর্থাৎ আউটওয়ার্ড। তাহলে আমরা এইটা যেটা বলতেছি সেটা হচ্ছে বলের দিক, আর এইটা যেটা বলতেছি এটা হচ্ছে বলের মান। তাহলে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান এবং দিক আমরা দেখলাম। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি দুইটা চার্জই ধনাত্মক হয় তাহলে বলটা হবে আউটওয়ার্ড। যদি একটা চার্জ ধনাত্মক আর একটা যদি ঋণাত্মক হয় তাহলে এখানে বলটা হবে ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। আমরা এখানে এই সমধর্মী চার্জের ক্ষেত্রে বললাম বলটা হবে আউটওয়ার্ড, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে বললাম যে তড়িৎ বলের দিকটা হবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। আমরা এখান থেকে এই শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র থেকে যদি ভেক্টর রূপটা দেখাই তখন এই বলটা এটা বলের মান। যদি বলের দিকটা আমরা নির্দেশ করি এটা হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা এটাকে কোনো কোনো সময় এভাবেও লিখতে পারি, এখানে এইটাও এর ভেক্টর রূপ, এটাও এর ভেক্টর রূপ। এখানে এর মানও বুঝাবে, দিকও বুঝাবে, আর এইটা দিয়ে শুধুমাত্র এর বলের মান বুঝাবে। আমরা এই অধ্যায়ের প্রথমে দেখলাম আধান কি, এরপরে দেখলাম আধান কিভাবে সৃষ্টি হয়। আর দুইটা আধান
যদি কাছাকাছি থাকে তখন তাদের ভিতরকার যে বল এটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব যে যদি দুইটা আধানের পরিবর্তে বেশি আধান থাকে তখন সেখানে ক্রিয়াশীল বলটা কি, যেটাকে আমরা বলি তড়িৎ বলের উপরিপাতন নীতি। প্রথমেই একটু খেয়াল করো, এটা একটা তড়িৎ ক্ষেত্র। আমরা এখানে যদি এই আধানের প্রকৃতিটা ধনাত্মক, আধানটা হচ্ছে Q1। যদি আমি এখানে Q2 চার্জ স্থাপন করি তাহলে এখানকার যে কুলম্বের সূত্রের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এই আধান এর উপরে যে বল প্রয়োগ করবে সেই বলটা হবে এই Q2 আধান Q1 চার্জের উপরে যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে এটা। আবার যদি আমি এই আধানের পরিবর্তে আরেকটা আধান এখানে আমি স্থাপন করি, ওই আধানটার জন্য এর উপরে ক্রিয়াশীল যে বল এটা এই বলটাকে আমরা বলবো এই দুইটা বলের ভেক্টর লব্ধি বা ভেক্টর যোগফল, যেটা এটাই হবে এই তিনটা চার্জের জন্য যে নিট ক্রিয়াশীল বল। এটা আমরা একটু এখানে যেটা লিখব সেটা হচ্ছে নিট ক্রিয়াশীল বল হবে 1, এটা। আমরা যখনই দুইটা আধানের ভিতরে বল নির্ণয় করছি তখন আমরা বলছি কুলম্বের সূত্র। যখন একাধিক আধান অর্থাৎ এখানে দুইটার বেশি আধান এখানে থাকবে তখন প্রতিটা আধানের জন্য পৃথক পৃথক বল নির্ণয় করে তাদের ভেক্টর যোগফলটাকেই আমরা বলতেছি নেট ক্রিয়াশীল বল, আর এটাকেই আমরা বলতেছি তড়িৎ বলের উপরিপাতন নীতি। এখানে আমরা এই তড়িৎ বলের উপরিপাতন নীতির পরপরই আমরা কুলম্বের সূত্র থেকে এক কুলম্ব চার্জের যে আধান তার সংজ্ঞা দেব। এখানে যদি এই মানটা দেখি, এই মানটা 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখানে যদি যদি সমধর্মী সমপরিমাণ আধান একক দূরত্বে অর্থাৎ 1 মিটার দূরত্বে 9 গুণন 10⁹ নিউটন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে তখন ওই আধানের প্রতিটিকে বলা হয় 1 কুলম্ব। সমপরিমাণ সমধর্মী আধান
প্লাস 1 কুলম চার্জ প্লাস 1 কুলম চার্জ 1 মিটার দূরত্বে যদি পরস্পরকে 9 গুণন 10⁹ নিউটন বল দ্বারা বিকর্ষণ করে তখন এই চার্জকে বলা হবে 1 কুলম চার্জ। আর এখানে আমরা যদি বিপরীতধর্মী চার্জ রাখি তাহলে এই বিপরীতধর্মী চার্জ 1 মিটার দূরত্বে পরস্পরকে 9 গুণন 10⁹ নিউটন বল দ্বারা আকর্ষণ করলে তাকে 1 কুলম চার্জ বলা হয়। কিন্তু আমরা এই আকর্ষণ কথাটা দিয়ে এই সংজ্ঞাটা দেই না। এর পিছনে কারণটা হলো যে বিপরীতধর্মী আধানের জন্য আকর্ষণ ক্রিয়া করে, মহাকর্ষের জন্য আকর্ষণ ক্রিয়া করে। চার্জ যেহেতু মৌলিক পদার্থের একটা বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম, যদি মৌলিক পদার্থ থাকে, পদার্থের ভর আছে, তাদের ভিতরে আকর্ষণ ক্রিয়া করবে, ফলে এটা তড়িৎ বল না মহাকর্ষ বল এটা আলাদা করা যায় না। এই জন্যই বিকর্ষণ বল থেকেই আমরা এই সংজ্ঞাটা দিয়ে থাকি। আমাদের এই অধ্যায়ের এই তড়িৎ বল সম্পর্কিত অংশটা হলো, আর একক চার্জ বা একক ধনাত্মক চার্জ সম্পর্কে আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব যে দুইটা চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল যে বলটা, এই বলটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই চার্জ দুইটা একই দূরত্বে যদি অন্য কোনো মাধ্যমে থাকে তখন আমরা যে বলটা পাবো সেটা এইটা। আমরা এই দুইটা আধান একটা নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে বল, ওই একই আধান একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে বলের অনুপাতকে বলি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা যদি এইটা দেখি, এইটা F0 দুইটা আধানের মধ্যে শূন্য মাধ্যমে বল, Fm ওই আধান একই দূরত্বে অন্য মাধ্যমে বল, এই দুইটার অনুপাতকেও আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে থাকি। এখানে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুইটা শর্ত দেখলাম, একটা হচ্ছে শূন্য মাধ্যমে বল এবং অন্য কোনো মাধ্যমে বলের অনুপাত, এবং আরেকটা হচ্ছে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক, কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাত। আমরা এই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এর চাইতে বেশি, ফলে কে এর মানটা সবসময় 1-এর থেকে বড় হয়। আমরা এই অধ্যায়ের প্রাথমিক যে কথাগুলো এই অংশে আমরা দেখলাম, আমরা নেক্সট ক্লাসে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। তোমরা এই যে চ্যাপ্টারে আমরা এই প্রথম অংশটা দেখলাম এইটুকু তোমরা দেখবা, এবং পরের যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব দেখব। আশা করি তোমরা একটু বইটা আগে দেখে তারপরে একটু ক্লাসে যদি এইটা দেখো খুব উপকার হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।